হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO3-8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে সহানুমান, সহানুমানের বৈশিষ্ট্য, সহানুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। প্রথমে জানব সহানুমানের গঠন। সহানুমানের গঠনে আমরা প্রত্যেকটা সহানুমানের ক্ষেত্রেই তিনটে অংশ ভাগ করতে পারি, যেমন প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই আমরা দেখব প্রত্যেকটা অনুমানের ক্ষেত্রে বা যুক্তির ক্ষেত্রে এই তিনটি অংশ রয়েছে। তাহলে প্রধান পদ আমরা কোনগুলোকে বলছি? কোনো একটা অনুমানের যে সিদ্ধান্তটা আমরা নেই, সেই সিদ্ধান্তের বিধেয় পদ যেটা থাকে, অর্থাৎ সিদ্ধান্তের বিধেয়তে যে পদটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের প্রধান পদ। অপ্রধান পদ কোনটা? একইভাবে যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করি সেই সিদ্ধান্তের যে উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যকে আমরা বলছি অপ্রধান পদ। আরেকটি অংশ রয়েছে যেটিকে আমরা বলছি মধ্যপদ। মধ্যপদ সিদ্ধান্তের কোথাও থাকে না, কিন্তু সিদ্ধান্তের যে উদ্দেশ্য ও বিধেয় থাকে তাদের মধ্যে সম্পর্কটা নির্ধারণ করে দেয় এই মধ্যপদ। বন্ধুরা, একটা উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারবে তোমরা। প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। দ্বিতীয় আশ্রয় বাক্য হচ্ছে সকল ইনস্ট্রাক্টর হয় মানুষ। ইনস্ট্রাক্টর কারা জানো? আমার মতো যারা যুক্তিবিদ্যা পড়াতে এসে ভূগোল বোঝায় তাদেরকে বলা হয় ইনস্ট্রাক্টর। তৃতীয় আশ্রয় বাক্য হচ্ছে সকল ইনস্ট্রাক্টর হয় মরণশীল। বন্ধুরা, এখন এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তের উদ্দেশ্যটা হচ্ছে ইনস্ট্রাক্টর এবং বিধেয় হচ্ছে মরণশীল। তাহলে নিয়ম অনুযায়ী সিদ্ধান্তের যে বিধেয় সেটি হবে আমাদের প্রধান পদ, আর সিদ্ধান্তের যে উদ্দেশ্য সেটি হবে আমাদের অপ্রধান পদ। বন্ধুরা, মধ্যপদ কোনটি? মধ্যপদ হচ্ছে যে দুটো আশ্রয় বাক্য দেখতে পাচ্ছ, এই আশ্রয় বাক্যের ক্ষেত্রে একটি পদ মানুষ, সেটি দুই জায়গা ছিল কিন্তু সিদ্ধান্তে আসেনি। তাহলে এই মধ্যপদটি এখানে কি কাজ করছে? মধ্যপদটি মূলত একটা সম্পর্ক তৈরি করেছে। সম্পর্কটা কেমন? একটা গল্পের মাধ্যমে বোঝা যাক বিষয়টা। ধরো কোনো একটা ঘটক, যদিও আজকাল সবাই নিজেই নিজের ঘটক, তারপরও ধরো গ্রাম বাংলার কোনো একজন ঘটকের বিষয় আমরা ধরে নিই। সেই ঘটকের কাজটা কি? ঘটকের কাজ হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া, অর্থাৎ একটা জুটি তৈরি করে দেওয়া। এটা কিন্তু ওই ঘটকের দ্বারাই একে অপরের সাথে পরিচিত হয়েছে। আগে কিন্তু কেউ কাউকে চিনত না। ঠিক একই রকমভাবে মধ্যপদের কাজটা হচ্ছে এই যে দুটি পদ, উদ্দেশ্য এবং বিদেহ দুইটা আশ্রয় বাক্যের ক্ষেত্রে এই দুইটা পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, যেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অর্থাৎ এই তিনটি বাক্য যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের প্রথম আশ্রয় বাক্য হলো সকল মানুষ হয় মরণশীল, দ্বিতীয় আশ্রয় বাক্য হলো সকল ইনস্ট্রাক্টর হয় মানুষ। এই দুটি বাক্যে মানুষ পদটি মরণশীল এবং ইনস্ট্রাক্টর এই দুটি পদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে, যার কারণে আমরা সিদ্ধান্তে এসে বলছি সকল ইনস্ট্রাক্টর হয় মরণশীল। বন্ধুরা, আমরা জেনে নিব প্রধান আশ্রয় বাক্য সম্পর্কে। সহানুমানের যে আশ্রয় বাক্য প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য বলে। প্রধান আশ্রয় বাক্যটি সহানুমানে একটি যুক্তির প্রথম আশ্রয় বাক্য রূপে ব্যবহৃত হয়। এতে থাকে প্রধান পদ ও মধ্যপদ। এই আশ্রয় বাক্যে পদ দুটির মধ্যে একটা সম্পর্ক থাকে।
এবং তারই ভিত্তিতে সহানুমানের সিদ্ধান্ত অনুমানের পথ সুগম হয়। যেমন ধরো, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, সকল শিক্ষক হন মরণশীল। এই যুক্তিতে সকল মানুষ হয় মরণশীল হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, কারণ এতে প্রধান পদটি মরণশীল ব্যবহৃত হয়েছে এবং এটি যুক্তির প্রথম আশ্রয় বাক্য। বন্ধুরা, আমরা জেনে নিব অপ্রধান আশ্রয় বাক্য সম্পর্কে। সহানুমানের যে আশ্রয় বাক্যে অপ্রধান পদটি থাকে তাকে অপ্রধান আশ্রয় বাক্য বলে। অপ্রধান আশ্রয় বাক্যটি সহানুমানের একটি যুক্তির দ্বিতীয় আশ্রয় বাক্য রূপে ব্যবহৃত হয়। এতে থাকে অপ্রধান পদ ও মধ্যপদ। এই আশ্রয় বাক্যে পদ দুটির মধ্যে একটা সম্পর্ক নির্ণীত হয় এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমানের পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন ধরো, কোনো মানুষ নয় অমর, সকল ছাত্র হয় মানুষ, সুতরাং কোনো ছাত্র নয় অমর। বন্ধুরা, এই যুক্তিতে সকল ছাত্র হয় মানুষ হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, কারণ এখানে প্রধান পদ ছাত্র আছে এবং এটি যুক্তির দ্বিতীয় আশ্রয় বাক্য। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নিব সিদ্ধান্ত সম্পর্কে। সহানুমানের দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে যুক্তি বাক্যটি অনুমিত হয় তাকে সিদ্ধান্ত বলে। সিদ্ধান্ত একটি নতুন যুক্তি বাক্য। যদিও একে আশ্রয় বাক্যের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাও এর মধ্যে কিছুটা নতুনত্ব রয়েছে। সহানুমানের সিদ্ধান্তে অপ্রধান পদ ও প্রধান পদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। পদ দুটি আশ্রয় বাক্যে একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে। মধ্যপদের মধ্যস্থতায় সিদ্ধান্তে এদের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করা হয়। সহানুমানের সিদ্ধান্ত অনুমানের ফল হিসেবে বিবেচিত হয়। যেমন, সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সুতরাং সকল ছাত্র হয় মরণশীল। এই যুক্তিতে সকল ছাত্র হয় মরণশীল হচ্ছে সিদ্ধান্ত, কারণ এখানে দুটি প্রদত্ত বাক্য বা আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে নতুন করে স্থাপন করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GO8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। সহানুমানের গঠনে আমরা প্রত্যেকটা সহানুমানের ক্ষেত্রেই তিনটি অংশে ভাগ করতে পারি, যেমন প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। কোনো একটা অনুমানের যে সিদ্ধান্তটা আমরা নেই, সেই সিদ্ধান্তের বিধেয় পদ যেটা থাকে, অর্থাৎ সিদ্ধান্তের বিধেয়তে যে পদটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের প্রধান পদ। একইভাবে যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করি সে সিদ্ধান্তের যে উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যকে আমরা বলছি অপ্রধান পদ। মধ্যপদ সিদ্ধান্তের কোথাও থাকে না, কিন্তু সিদ্ধান্তের যে উদ্দেশ্য ও বিধেয় থাকে তাদের মধ্যে সম্পর্কটা নির্ধারণ করে দেয় এই মধ্যপদ। সহানুমানের যে আশ্রয় বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য বলে। সহানুমানের যে আশ্রয় বাক্যে অপ্রধান পদটি থাকে তাকে অপ্রধান আশ্রয় বাক্য বলে। সহানুমানের দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে যুক্তি বাক্যটি অনুমিত হয় তাকে সিদ্ধান্ত বলা হয়।